লেখিকা প্রতীতি চৌধুরীর সেজে প্রথম। মন, ইউ প্রমিস মি কাল আমাদের অ্যানিভার্সারি, অ্যাটলিস্ট কালকের দিনটা তুমি ফ্রি। ডক্টর মনোরঞ্জন তৃষাকে কথার মাঝেই থামিয়ে দিল। বিরক্তির স্বরে বলল, কাম অন তৃষা, গ্রো আপ। তোমার কাছে এতটা ইম্যাচুয়ার বিহেভিয়ার আশা করিনি। মনোরঞ্জনের দিকে অভিমানের চোখে তাকিয়ে রইল তৃষা। ওর অবশ্য ফিরে দেখার সময় নেই। কাল সকালের জন্য নিজের ব্যাগের সবকিছু চেক করে নিতে নিতে বলল, এখানে থাকলেও একটা ব্যাপার ছিল, সামহাউ ম্যানেজ করে। তৃষা লালচে চোখে ফুপিয়ে উঠে বলল, কেন, তোমার মনে ছিল না? তুমি রিয়নকে তো বলতে পারতে, ও সেই মতো ডেট দিত। তৃষার দিকে তাকিয়ে ডক্টর মনোরঞ্জন এক মুহূর্ত থামল, তারপরই বলল, না, পারতাম না। দুটো অপারেশনে খুব ভাইটাল। ডক্টর রাঠোর পেশেন্টকে ডেট দিয়ে রেখেছেন, ওখানে ওনার টিম রেডি। গত 5 বছর ধরে তৃষার মনের মধ্যে জমা থাকা পাওয়া না পাওয়ার পুঞ্জীভূত ক্ষোভ যেন বিদ্রোহ করতে চাইছিল। ওর বন্ধু বান্ধব, এমনকি ডক্টর মনোরঞ্জনের কলিগরাও যে আড়ালে ওদের অসম সম্পর্কটা নিয়ে হাসে, সেটা তো তৃষার অজানা নয়। তবুও তৃষা সবসময় সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করে যে ওরা সুখী দম্পতি। এবারও অনেক আশা নিয়ে পরিকল্পনা করেছিল ওদের দুজনের অ্যানিভার্সারি, স্পেশাল একটা শর্ট ট্রিপ, ডিনার, একান্তে কিছু মুহূর্ত। আর সেই প্রতিটা ছবি সুন্দর ক্যাপশনের সাথে আপলোড করবে ইনস্টাগ্রামে। মনেরই মধ্যে কোথাও একটা জেদ নিয়েছিল এবারও দেখিয়ে দেবে সবাইকে যে ওরা হ্যাপিলি ম্যারিড কাপল। সেই স্বপ্নভঙ্গের আগেই আরো বেশি করে চেঁচিয়ে উঠল তৃষা, কখনো গিল্টি ফিল হয় না তোমার? মনে হয় না দিতে পেরেছো কি আমাকে? তৃষার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে হালকা হেসে ডক্টর মনোরঞ্জন বলল, ডিসিশনটা তোমার ছিল তৃষা, ডোন্ট ব্লেম মি। আমি আগেই বলেছিলাম আমার কাছে আমার প্রফেশনই ফার্স্ট অ্যান্ড লাস্ট প্রায়োরিটি। ক্ষোভ আর অভিমানেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল তৃষার। দাঁতে দাঁত চেপে বলল, আমি কি তবে কিছুই না মন? তৃষার কোনো উত্তর না দিয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলো ডক্টর মনোরঞ্জন। তৃষা ওকে যেতে দিল না। জামার কলারটা শক্ত করে ধরে বলল, আনসার মি। জামার কলারের টানে মনোরঞ্জন বাধ্য হয়ে তৃষার দিকে ঘুরে দাঁড়ালো। এখন মনে হচ্ছে ভুলটা আমারই ছিল। ভেবেছিলাম মেডিকেল ফিল্ডে আছো যখন, তখন এটুকু বুঝবে। ভেবেছিলাম তুমি অন্তত ওর মতো। দীর্ঘশ্বাসটা মনোরঞ্জনের নিজের অজান্তে বেরিয়ে এলো। প্রাক্তনকে সব পরিস্থিতিতে সামনে নিয়ে আসতেও যে আমাদের বিবেক বাধা দেয়। তৃষা ওর জামার কলারটা ছেড়ে দাঁড়ালো, গলার স্বর নামিয়ে জিজ্ঞাসা করলো, কার মতো বলো? একটা কথা সত্যি করে বলবে মন, তোমার কি মনে ছিল আমাদের বিয়ের তারিখটা, নাকি এবারও? ডক্টর মনোরঞ্জন শান্তভাবে উত্তর দিল, সরি, আই ফরগট। অ্যান্ড ইউ নো, দিস ইজ ভেরি নর্মাল। রিও না রিমাইন্ড করালে আমি তো আর্জেন্ট কাজও মিস করে যাই। ছলছলে চোখে তৃষা আবারও বলল, কিন্তু প্রজ্ঞা, ওর কথা তো ভুলো না। ওর জন্মদিনের মতো মৃত্যুর তারিখেও কখনো ফুল আনতে ভুল হয় না তো তোমার? শুধু আমি কি? ডক্টর মনোরঞ্জন আর তর্ক বাড়াতে চাইল না। ঠান্ডা গলায় বিষয়টা এড়িয়ে গিয়ে বলল, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, কাল ভোরেই ফ্লাইট। আই হ্যাভ টু টেক সাম রেস্ট প্লিজ। কিন্তু ম্যাডাম, আপনি যে কালই বললেন ক্যাম্পটা পোস্টপন্ড করতে, 2 দিনের লিভ নিচ্ছেন। আই মিন আপনার কিছু পার্সোনাল। মেডিকেল ফিল্ডে পার্সোনাল বলে কিছু হয় না নেহা। এতদিন এখানে থেকেও সেটা বুঝলে না? হালকা মেজাজ দেখিয়েই বলল তৃষা। নেহা ফোনের ওই পাশে মিনমিনে স্বরে উত্তর দিল, সরি ম্যাম, আমি এখনই সব অ্যারেঞ্জ করছি। আপনি কি ওখানে ডিরেক্ট পৌঁছে যাবেন না আমি? নেহাকে ওর প্রশ্নটা শেষ করতে না দিয়েই ভারী আওয়াজে উত্তর দিল তৃষা, তুমি সব রেডি করো, আমি 12টার মধ্যে পিয়ালডাঙ্গা পৌঁছে যাব। নেহার আরও কিছু প্রশ্নের আগেই কলটা কেটে দিল তৃষা। ডক্টর মনোরঞ্জনের বিশাল স্টাডি রুমের একদিকে ঝলমল করছে প্রজ্ঞার ছবিটা। সেই দিকে তাকিয়ে দাঁতে দাঁত চাপল তৃষা। মনে হলো যেন শুধু প্রজ্ঞা নয়, ওকে তাচ্ছিল্য করে হাসছে ডক্টর মনোরঞ্জনের স্টাডি রুমের চওড়া বুক কেসে সাজানো প্রতিটা বই। ওর দিকে তাকিয়ে হাসছে ডক্টর মনোরঞ্জনের নার্সিংহোমের প্রত্যেকটা স্টাফ, ওনার কলিগরা, এমনকি তৃষার বন্ধু বহল। ওকে এতটাই উপহাসের পাত্রী? সহ্য করতে না পেরে হাতের মোবাইলটা ছুড়ে দিল প্রজ্ঞার ছবিটার দিকে। ফাইবারের ফটো ফ্রেমটা টেবিলে সাজানো ফুলদানিটাকে উল্টে মার্বেলের মেঝেতে পড়ে গেল। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে গেল ফুলদানির প্লাস্টিকের ফুলগুলো। মনোরঞ্জন আজ ভোরেই বেরিয়ে গেছে দিল্লির জন্য। ওখানে ডক্টর রাঠোরের হসপিটালে গুরুত্বপূর্ণ কয়েকটা অপারেশন সেরে কলকাতা ফিরতে কাল সকাল হয়ে যাবে। তৃষার এত যত্ন করে সাজানো 5th অ্যানিভার্সারি প্ল্যানটা পুরোপুরি ক্যান্সেল। মনোরঞ্জনের স্টাডি টেবিলের উপরে রাখা ক্যালেন্ডারটার দিকে তাকিয়ে ওর সমস্ত রাগ
কান্না হয়ে নামতে চাইছিল, আর কতবারও জীবনে হেরে যাবে। রাগের চোটে টেবিলের উপরে নামানো লাল কলমটাতে করে বড় বড় দুটো গোল করলো পরের আরেকটা তারিখে। না, এবার ওকে জিততেই হবে, মনোরঞ্জনকে মনে রাখতেই হবে ওর কথা। একটা সামান্য ফটো ফ্রেমের কাছে ও আর কিছুতেই হারতে পারবে না। প্রজ্ঞা মৃত, ওর নাম কেন ওদের দাম্পত্যের মাঝে এতদিন পরেও আসবে? এরকম জীবনই কি চেয়েছিল তৃষা আজ থেকে বছর 5 আগে? ডক্টর মনোরঞ্জনের সাথে যখন ওর একটা অসম ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল, তখন তো ও ইচ্ছে করলে বেরিয়েও যেতে পারত। মনোরঞ্জন তো ওকে জোর করেনি, শুধু বলেছিল তৃষার সাথে থাকলে আরেকবার নতুন করে জীবনটা সাজাবার চেষ্টা করবে। হয়তো সেই সময়টা, সেই ঘনিষ্ঠ মুহূর্তগুলো ডক্টর মনোরঞ্জনের কাছে আবেগী ছিল। তৃষাও চেয়েছিল আরেকবার স্বপ্ন সাজাতে। আর বিখ্যাত সার্জন মনোরঞ্জন সেনগুপ্তের স্ত্রী মানে তো অর্থে, সম্মানে, প্রতিপত্তিতে সত্যি একটা স্বপ্নের জীবনযাত্রা। হলোই বা ডক্টর মনোরঞ্জনের দ্বিতীয় স্ত্রী, সেটা নিয়ে সেদিন তো ভাবেনি। রাজমহলের সম্রাজ্ঞী হবে বলে খুশিতে ভেসে গেছিল। তবে আজ কেন এই মেয়েটার প্রতি ওর এত রাগ আর ঘৃণা হয়? কেন মনে হয় আজও ডক্টর মনোরঞ্জনের সব অনুভূতি শুধুমাত্রই প্রজ্ঞার জন্যই? ও শুধু এই বিশাল বাড়িতে সাজানো একটা পুতুল। যেই মেয়েটা আজ পৃথিবীতেই নেই, তার প্রতি এত বিরক্তি, এত রাগ। প্রজ্ঞার ফটোটা তৃষার পায়ের কাছে উল্টে পড়ে আছে, হয়তো ভেঙে গেছে। ফাইবারের ফ্রেমটা 3 টুকরো, ফুলগুলো ছড়ানো। তৃষা জানে ডক্টর মনোরঞ্জন প্রাক্তন স্ত্রীর কথা ওর সামনে জাহির না করলেও এই একখানি ছবি তার কত আবেগের। সেই আবেগেও আজ আঘাত করতে পেরেছে। তৃষার তো খুশি হওয়ার কথা, কেন সব ছড়িয়ে ভেঙেও খুশি হতে পারছে না? কেন তৃষার মনের মধ্যে একটুও শান্তি নেই? আচ্ছা, বেঁচে থাকতে কি প্রজ্ঞাকেও কখনো গুরুত্ব দিয়েছিল ডক্টর সেনগুপ্ত? নাকি প্রজ্ঞাও ঠিক ওর মতোই অবহেলিত ছিল মনোরঞ্জনের ডাক্তারি প্রফেশনের কাছে? তৃষা তো শুনেছে কিভাবে মনোরঞ্জনের ব্যস্ত শিডিউলে দিনের পর দিন নিজেকে খোঁজার ব্যর্থ চেষ্টাতে ডিপ্রেশনে তলিয়ে গিয়ে অবশেষে একদিন প্রজ্ঞা নিজেকে শেষ করে দেওয়াটাকে ঠিক বলে মনে করেছিল। রোজের যন্ত্রণা থেকে পাড়ি দিয়েছিল শান্তির দেশে। আজ তৃষা 48 বছরের পৌরের চোখে প্রজ্ঞার জন্য যে অনুভূতি দেখে, সেটার নাম কি? শুধুই অনুশোচনা, আত্মগ্লানি? না, অনুশোচনা নয়। ডক্টর সেনগুপ্তের আত্মগ্লানি থাকলে সেই একই যন্ত্রণা কোনোদিন তৃষাকে দিতে পারত না। একই ভুল করার সাহস আর পেত না। তবে কি সেই অনুভূতির নাম ভালোবাসা? প্রজ্ঞা যে মনোরঞ্জনের প্রথম প্রেম, তবে এই আলিশান বাড়িতে ওর অস্তিত্ব কি? মনোরঞ্জনের জীবনে ওকে শুধুই দ্বিতীয় নারী? আর ভাবতে পারল না তৃষা, ওর কপালের পাশের শিরাগুলো যন্ত্রণায় যেন ফুলে উঠেছিল। তৃষা নিজেও জানে যতক্ষণ ও এই ঘরটার মধ্যে থাকবে ততই আরো বেশি অস্থির হয়ে উঠবে। নিজেকে কোনোভাবে সামলে বেরোবার প্রস্তুতি নিল। ম্যাডাম, মোটামুটি 80টা বাচ্চার নাম এনরোল করেছি। শুভেন্দু সকালেই এসে স্কুল খুলে সব ব্যবস্থা করেছে। বিখ্যাত সার্জন ডক্টর মনোরঞ্জনের স্ত্রীর বাইরেও তৃষার একটা নিজের পরিচয় আছে। সে নিজেও একজন স্বাস্থ্যকর্মী। সরকারিভাবে চিলড্রেন হেলথ ক্যাম্প হচ্ছে কয়েকটা স্কুলে, তারই চার্জে আছে সিনিয়র নার্স তৃষা। ওদের নিজেদের সার্ভে লগবুকটা খুলে দেখতে নেহা আবারও বলল, ম্যাডাম, আমি সব নাম এন্ট্রি করে রেখেছি। স্যার অবশ্য বললেন সবাই প্রেজেন্ট নাও হতে পারে, একটু মিলিয়ে নেবেন। গলাটা ঝেড়ে তৃষা জিজ্ঞাসা করলো, শুভেন্দু বলে দিয়েছে তো বাচ্চার মা যেন সাথে অবশ্যই আসে? নেহা সাথে সাথে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ ম্যাডাম, ও তো আগের ক্যাম্পেও আমাদের সাথে কাজ করলো। খুব স্মার্ট আর এফিশিয়েন্ট ছেলে। আমার বলার আগেই শুভেন্দুর গুণকীর্তন শোনার মতো সময় বা মানসিকতা কোনোটাই যে তৃষার মধ্যে নেই সেটা বোঝা গেল ওর পরের কথাতেই। আচ্ছা, হাইট ওয়েট মেজার করে কার্ডে এন্ট্রি করে পাঠিয়ে দিও। কথাটা বলে তৃষা স্কুলের বারান্দার টেবিলটা ওদেরকে ছেড়ে ওর নিজের জন্য নির্দিষ্ট চাইল্ড লগবুকটা নিয়ে ভেতরের একটা রুমে গিয়ে বসলো। যাওয়ার আগে আরও একবার সতর্ক করে দিল, একজন করে উইথ গার্জেন, ওকে? শুভেন্দু ততক্ষণে চলে এসেছিল। ঘাড় নেড়ে বলল, ওকে ম্যাম। আজ অবশ্য কাজেও তেমন মন নেই তৃষার। বাচ্চাদের চোখ দেখা, জিভ দেখা, শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে কিনা যাচাই করা, সেই সাথে সার্ভের সেই একঘেয়ে একরাশ প্রশ্ন অভিভাবককে জিজ্ঞাসা করে প্রয়োজন মতো আয়রন, ক্রিমির ট্যাবলেট, ঠান্ডা লাগা জ্বরের ওষুধ বুঝিয়ে দিয়ে খাতা পূরণ করাই তো কাজ। খুব বেশি সমস্যা বুঝলে 2-1জনকে হাসপাতালেও হয়তো রেফার করতে হয়। প্রতিটি জায়গার মতো পিয়ালডাঙ্গাও ব্যতিক্রম নয়। যতই বলে দেওয়া হোক এক এক করে, সেই কখনো 2জন কখনো 3জন ঢুকেই পড়ে। টেবিলের সামনে ভিড় করে। একের পর এক বাচ্চার নাম, মায়ের নাম স্কুলের রেজিস্টার ধরে লগবুকে এন্ট্রি করে রেখেছে নেহা। সেটা ধরেই হেলথ কার্ডে মিলিয়ে নিচ্ছে তৃষা। আপনি সৌমিলির মা মিসেস রাখি বিশ্বাস? সৌমিলির হেলথ কার্ডটা হাতে নিয়ে ওজনের ঘরটাতে চোখ রেখেই সামনের ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করলো তৃষা।
সৌমিলি মেয়েটা খুব মুখরা। ভদ্রমহিলা কিছু বলার আগে ফিক করে হেসে সৌমিলি বলল, ও তো তিতির পাখির মা। বাচ্চা মেয়েটার কথাটা হঠাৎ করে কানে লাগলো তৃষার। চমকে উঠে ভদ্রমহিলার দিকে তাকালো। সাদামাটা মুখশ্রীর কম বয়সী ভদ্রমহিলা তখন সৌমিলির দিকে বড় চোখে তাকিয়ে ওকে শাসন করার চেষ্টা করছে। তৃষাকে উত্তর দিল, আমি তিতিরের মা, মানে মিলির কাকিমা হই। ওর মায়ের শরীরটা ভালো নেই, তাই ওকে নিয়ে এলাম। ততক্ষণে তৃষার চোখ ঘুরতে শুরু করেছে লগবুকের উপর থেকে নিচে। তিতির নামটা যেন নিজের অজান্তেও খুঁজে চলেছে। লগবুকের পরের কয়েকটা পাতাতে চোখ বুলিয়েও তিতির নামটা খুঁজে না পেয়ে অন্যমনস্কভাবে তৃষা জিজ্ঞাসা করে ফেলল, তিতির বলে তো কোনো নাম এন্ট্রি নেই। তৃষার বুঝতে কিছু অসুবিধা হয়েছে ভেবেই ভদ্রমহিলা আবারও বলল, তিতির নয় ম্যাডাম, আমি তো সৌমিলির জন্য এসেছি। তিতির তো এখনো স্কুলে ভর্তি হয়নি। এই ডিসেম্বরের 24 তারিখে 3-এ পড়বে। আমার নাম পাপিয়া বিশ্বাস। আপনি গার্জিয়ান্স নেমে এন্ট্রি করে রাখতে পারেন সৌমিলির কাকিমা বলে। তৃষা কয়েক সেকেন্ডের জন্য হকচকিয়ে গিয়ে হাঁ করে তাকিয়ে রইল ভদ্রমহিলার মুখের দিকে। সাধারণত শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে লাজুক মুখে যেসব ভদ্রমহিলা বাচ্চাকে নিয়ে আসে তারা এতটা স্পষ্ট করে কথা বলে না। অবশ্য এটাই একমাত্র কারণ ছিল না তৃষার ওইভাবে ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে থাকার। তখনও যে ওর কানে বাজছে তিতির পাখির মা শব্দটা। কিন্তু প্রাক্তনের ভাবনাকেও যে স্বীকৃতি দিতে নেই। কয়েক সেকেন্ডের মধ্যেই তৃষা সংযত হয়ে কলমের খসখস শব্দে সৌমিলির নামের পাশে কি লিখল। তারপরই ওর চোখ জিভ একে একে দেখতে শুরু করলো। অবশ্য তৃষার মন তখনও আচ্ছন্ন হয়ে আছে অতীতের কি যেন একটা ঘোরে। কে যেন তৃষাকে বলছে, তোকে বিয়ে করতে আমার বয়েই গেছে, তুই তো শুধু আমার তিতির পাখির মা হবি। তৃষা তখন সদ্য যৌবনে পা দিয়েছে। লজ্জা রাঙা গালে মারতে যাচ্ছে পাশের ছেলেটাকে। ছেলেটা সরে গিয়ে ভেংচি কেটে সাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে। তৃষা চেঁচিয়ে বলছে, কালকে আয় তুই, তারপর দেখছি তোর তিতির পাখির বাসা ভেঙে ঘরে পাঠিয়ে দেব। ছেলেটাও চেঁচিয়ে বলছে, আমি না, তুই যাচ্ছিস কাল খেলা দেখতে, হরিপুরের মাঠে ম্যাচ আছে। একটা ভালো দেখে ওষুধ দেবেন তো, যাতে মেয়েটার খিদে হয়, কিছু খেতে চায় না। সারাদিন টোটো করে ঘুরে বেড়াবে আর ঘরে ফিরে সন্ধে হলেই ঘুমিয়ে কাদা। চেহারা দশা দেখেছেন? ওর মা তো চেঁচিয়ে পারেনি। পাপিয়া অন্য সব বাচ্চার মায়ের মতোই খুব সাধারণ অভিযোগ করলো। আরও একবার পাপিয়ার মুখের দিকে আর চোখে তাকালো তৃষা। সেইভাবে কিছু উত্তর দিল না। ডক্টর মনোরঞ্জন সেনগুপ্তর বিলাসবহুল অ্যাপার্টমেন্টের দেওয়ালে প্রজ্ঞার ছবিটা দেখে আজ সকালে ওর ঠিক যেমন অনুভূতি হচ্ছিল, নিতান্ত সাধারণ এই মহিলাকে দেখেও যেন একই অনুভূতি হচ্ছিল। কোথাও যেন একটা হিংসা, জমা ক্ষোভ, বুকের মধ্যে চিনচিনে ব্যথা। তিতির পাখির মা শব্দটা তৃষার তখনও কানে আটকে ছিল। তার মধ্যে সৌমিলির পেটটা হালকা টিপে তৃষা জিজ্ঞাসা করলো, খিদে হয় না? সারাদিন মিষ্টি খাস, চকলেট খাস? সৌমিলি কাচুমাচু মুখ করে তাকাতেই পাপিয়া আবারও বলল, খায় না আবার? সারাদিন তো ওই মিষ্টি, কুল, চাটনি, লজেন্স খেয়েই থাকে। সৌমিলির জন্য ভিটামিন ক্রিমি ট্যাবলেট এন্ট্রি করে শুভেন্দুর কাছে পাঠিয়ে দেওয়ার আগে কি যেন মনে করে একটু থমকালো তৃষা। সারনেমটাও যে একই। পুরোটাই কি কাকতালীয়, নাকি সত্যি তিতির পাখির পরিচয় লুকিয়ে রয়েছে ওর কোনো অতীত? আরও একবার পাপিয়ার সাথে হওয়া একটু আগের কথোপকথন মনে মনেই ঝালিয়ে নেওয়ার চেষ্টা করলো সৌমিলি। আচমকা তাল কাটলো একটা তারিখে। তিতিরের জন্মদিনটা কি যেন বললো এই পাপিয়া বলে ভদ্রমহিলা। সৌমিলির স্বাস্থ্য কার্ডটা পাপিয়ার হাতে দিয়ে ওষুধগুলো বাইরের টেবিল থেকে সংগ্রহ করে নিতে বলেই আবার জিজ্ঞাসা করলো, আপনার মেয়ে মানে তিতির, মানে যে এখনো স্কুলে ভর্তি হয়নি বললেন, কত যেন বয়স? ইচ্ছে করে নিশ্চিত হবার জন্য ঘুরিয়ে আরেকবার জিজ্ঞাসা করলো তৃষা। একগাল হেসে পাপিয়া বলল, ও তো অনেক ছোট ম্যাডাম, এই 24শে ডিসেম্বর 3-এ পড়বে। তবুও তো একটা বছর কমেছে। জানুয়ারিতে ডেট ছিল আমার, সিজার করতে হবে শুনে ডাক্তারকে বলে তিতিরের বাবা এক সপ্তাহ আগে ওই ডিসেম্বরের 24 তারিখে রিকোয়েস্ট করলো। বলল শুভ দিন, তাই মেয়েকে নিয়ে আসবো পরের বার, সামনের বছর আবার ক্যাম্পে। আসবেন তো ম্যাডাম? তৃষার সামনেটা কেমন যেন অন্ধকার হয়ে এলো। হাত দুটো কাঁপতে লাগলো। কোনোভাবে তিতিরের বাবার নামটা জিজ্ঞাসা করার আর সাহস পেল না। সে যে প্রাক্তন, তার সামনে যাওয়ার, তাকে স্বীকৃতি দেওয়ার অধিকার যে মনও দেয় না। কিছু কিছু সময় এমনই হয়, নিজের অস্তিত্ব রয়ে যায় নীরবে। অজান্তে অনেক কথা বলে যায় সামনের জন। কি বলবে তৃষা? গলাটা হঠাৎ করেই ওর কেমন শুকিয়ে গেল। ততক্ষণে মাথার ঘোমটাটা ভালো করে টেনে নিয়ে হাসি মুখে বিদায় নিয়েছে পাপিয়া। সৌমিলির পরে যে বাচ্চাটা ছিল সে এসে দাঁড়িয়েছে ওর সামনে। তার মায়ের হাতেও একই রকম হলদে হেলথ কার্ড। এখনো প্রায় 30 জনকে দেখা বাকি। তৃষা টেবিলের ওপাশে দরজার বাইরে অনেক বড় লাইন। থেমে থাকার সময় কোথায়? কে যেন ওর কানের কাছে ওরই স্বরে বিদ্রুপ করে বলল, মেডিকেল ফিল্ডে পার্সোনাল বলে কিছু হয় না। তুমি এতদিন কাজ করেও জানো না?
আর কয়েকদিন পরে তৃষারও জন্মদিন। তৃষা ভালো করেই জানে ডক্টর মনোরঞ্জন প্রতিবারের মতো এবারও মনে রাখবে না। যে নিজের বিয়ের তারিখ মনে রাখার প্রয়োজন বোধ করে না, সে তার স্ত্রীর জন্মদিন। কোথায় যেন গাড়িতে ফেরার পথে ভাবনাটাও আটকে গেল তৃষার। সত্যি কি তাই? হয়তো ডক্টর মনোরঞ্জনের মনে রাখার ইচ্ছেটাই আর নেই, না হলে প্রজ্ঞার জন্মদিনের সাথে মৃত্যু দিনটাও তো ভোলেনি। তৃষার নিজের বিবেকই যেন উত্তর দিয়ে দিল, প্রজ্ঞা যে ডক্টর মনোরঞ্জনের জীবনে প্রথম, তাকে ভুলবে কি করে? তৃষা কি ভুলতে পেরেছে কখনো তিতির পাখির বাবাকে? তৃষার চোখ দুটো ছলছলে হয়ে উঠল। হেমন্তের বিকেল, শেষ বেলার আলোটা যেন নিমেষেই হারিয়ে গেল পূবের কুয়াশার বলয়ে। ঠান্ডা হাওয়াটা এসে ঝাপট মারছিল তৃষার মুখে। জানালার কাচটা তুলে দিয়ে স্কার্ফটা কানে গলায় ঢেকে মাথাটা হেলিয়ে দিল। ওই অনেক দূরে পড়ন্ত আলোতে কোনো খেলার মাঠে দেখা যাচ্ছে ওদের অতীত। মিহিরও খুব ভালো ক্রিকেট খেলতো, প্রায় ওর ম্যাচ দেখতে আসতো তৃষা। এরকম শীতের কত বিকেল যে ওর কেটেছে মিহিরকে ব্যাটে বলে মাঠে মাঝে লড়তে দেখে। কখনো বলতো মিহির, আমার আর তোর নাম মিলিয়ে আমাদের ঘরের নাম দেব তিতিরের বাসা। কখনো আবার বলতো, আমাদের মেয়ের নাম দেব দুজনের নাম মিলিয়ে তিতির, আর তুই তিতির পাখির মা। তারপর তো সে কত ঝুটোপুটি, কত কান টানাটানি, মারামারি। ধীরে ধীরে হারিয়ে গেল সদ্য যৌবনে পা রাখা ওদের সেই দিনগুলো। সেইভাবে প্রথাগত ব্রেকআপ হয়তো মিহিরের সাথে তৃষার কোনোদিন হয়নি, কিন্তু সম্পর্কটাতে কেমনই যেন অনেক দূরত্ব তৈরি হয়ে গেছিল। তৃষা নার্সিং পড়তে গেছিল আর মিহির ওর স্বপ্ন পূরণে। খেলোয়াড় হওয়ার লক্ষ্যে কলকাতার বড় দলে সে নাম লিখিয়েছিল। ভালো জায়গায় কোচিং, দিন রাতের অধ্যাবসায়। তারপরে তো পেরিয়ে যায় আরও কয়েকটা বছর। তখন যোগাযোগ যে একেবারেই ছিল না তা নয়। প্রথম দিকে বেশ কয়েকবার বুঝিয়েছিল তৃষা, এসব খেলাধুলোতে কিছু হবে না, তার চেয়ে কিছু চাকুরির চেষ্টা কর, নয়তো আমাদের তিতিরের বাসার স্বপ্ন অসম্পূর্ণই রয়ে যাবে। সেদিন অবশ্য তৃষার কোনো কথা শুনতে চায়নি মিহির। ওর কাছে তখন ওর প্যাশনই ছিল এক ও অদ্বিতীয় লক্ষ্য। ঠিক যেইভাবে ডক্টর মনোরঞ্জন নিজের প্রফেশনের ব্যস্ততাতেই কখনো নিজের প্রথম প্রেম, প্রথম স্ত্রীকে হারিয়েছিল, একইভাবে নিজের স্বপ্ন পূরণে সেদিন মিহিরও আহুতি দিয়েছিল ওর ছেলেবেলার ভালোবাসাকে। ভুলে গিয়েছিল কিভাবে তৃষার জন্মদিনে নিজের পকেট মানি বাঁচিয়ে প্রতিবার ওকে সারপ্রাইজ গিফট এনে দিত। ম্যাচের শেষে মাঠের ধারে বসে দুজনে একসাথে বাদাম ভাজা খেত। আচ্ছা, সত্যি কি মিহির ভুলে যেতে পেরেছিল প্রথম প্রেম কি এতটাই ঠুনকো? যদি তাই হয়, তবে আজও কেন প্রজ্ঞার জন্মদিনে ডক্টর মনোরঞ্জনের হাতে গোলাপের স্তবক দেখে তৃষা? কেনই বা প্রজ্ঞার মৃত্যুদিনে মনোরঞ্জনের চোখে জল আর ওদের পড়ার ঘরে রজনীগন্ধার সুবাস ভরে থাকে? প্রাক্তনের প্রতি ভালোবাসার শিকার হয়তো তারা কেউই করেনি, এগিয়ে গেছে নিজের জীবনে। কিন্তু ওই যে টুকরো আচরণগুলো, শুধুই কি অনুশোচনা, আত্মগ্লানি, নাকি অনেকটা সময় পেরিয়ে গিয়েও মনের কোণে জমে থাকা একটুখানি অতীত? সুখী দাম্পত্যের মাঝেও বুকের বাম দিকে চিরচির করে ওঠা একটা কম্পন, সামনে হেঁটে গিয়েও পিছনে ঘুরে তাকানোর একটা অদ্ভুত টান। প্রাক্তনকে অস্বীকার করতে চাইলেও যে তার নামের ছোঁয়াতে বুকের রক্ত ছলকে উঠতে চায়, সে যে প্রথম। ডক্টর মনোরঞ্জন সেনগুপ্তর বিশাল বাড়ির সামনে এসে তৃষার গাড়িটা থামলো। সন্ধে নেমেছে, তবে আকাশে আজ মেঘ নেই। ঠান্ডা হাওয়ার কাঁপুনিতেও আকাশের প্রতিটা তারা বেশ স্পষ্ট গুনতে পারছে তৃষা। ডক্টর মনোরঞ্জনের স্টাডি রুমে এসে সিলিংয়ের বড় আলোটা জ্বালালো তৃষা। প্রজ্ঞার ফটো ফ্রেমের টুকরোগুলো সকাল থেকেই এলোমেলো ভাবে মেঝেতে ছড়িয়ে আছে। হাঁটুর উপরে বসে তৃষা খণ্ড খণ্ড ফ্রেমটা জোড়া লাগাবার চেষ্টা করলো। ছবিটা নিজের সামনে ধরে আজ প্রথমবার অন্য কারোর সাথে নয়, শুধুই নিজের সাথে মিল পেল তৃষা। আজ যেন এই মেয়েটার উপরে তৃষার আর কোথাও কোনো হিংসে নেই, ক্ষোভ নেই, রাগ নেই। এ যেন ওরই মতো অভিমানী চোখে তাকিয়ে আছে। ঠোঁটে লেগে আছে ব্যর্থ প্রেমিকার হাসি। আজ একবারের জন্য তৃষার ওই ছবিটার দিকে তাকিয়ে মনে হলো না প্রজ্ঞা ওকে উপহাস করছে, বরং মনে হলো প্রজ্ঞার কখনো না পাওয়া প্রেমিকার সত্তাটার সাথে মিলেমিশে এক হয়ে যাচ্ছে তৃষার প্রথম প্রেম। ধীরে ধীরে ছবিটা তুলে দেওয়ালের মাঝে আগের মতোই লাগিয়ে দিল তৃষা। ফুলদানিটা টেবিলের উপরে সোজা করে রেখে পড়ে থাকা ফুলগুলো একে একে তুলতে লাগলো। এতদিন অবধি প্রজ্ঞার জন্য মনোরঞ্জনের চোখের জল, বিশেষ দিনে নিয়ে আসা ফুলের সুবাস তৃষাকে মনে করাতো ওর ব্যর্থতা, মনে করাতো ও হেরে গেছে। কিন্তু আজ যে এই টুকরো টুকরো ঘটনাগুলোয় ওকে মনে করাচ্ছে ও জিতে গেছে। মনোরঞ্জন ভুল করেছিল, ওর আচরণ ভুলে ও ওর প্রথমকে হারিয়েছিল। এ যে তারই অনুশোচনা। তৃষা মনোরঞ্জনের জীবনে থাকলেও মনোরঞ্জন তার প্রথমা প্রজ্ঞাকে ভুলতে পারেনি, ঠিক যেইভাবে মিহিরও পারেনি তৃষাকে ভুলতে। মনোরঞ্জন আর তৃষার স্টাডি রুমে জলজল করা প্রজ্ঞার ছবিটার মতোই সত্যি হয়ে আছে মিহির আর পাপিয়ার জীবনের তিতির। প্রাক্তনকে অস্বীকার করলেও সে যে মোছে না।
সুখী দাম্পত্যের মাঝেও নীরবে সে রয়ে যায়। হয়তো অধিকার নিয়ে নিজের অস্তিত্বের জানান দিতে কখনো সে আসে না, তবুও মনের কোনো গোপন প্রকোষ্ঠে শুধুই তার নাম লেখা থাকে। সে যে প্রথম। সকালের আগের মাথায় মনোরঞ্জনের স্টাডি টেবিলের ক্যালেন্ডারের একটা তারিখে লাল গোল দাগ দিয়ে গেছিল তৃষা। তখন ভেবেছিল এবার আর কিছুতেই ও হারতে পারবে না প্রজ্ঞার কাছে, দেখবে কিভাবে এবারও মনোরঞ্জন ওই তারিখটা না মনে রাখে। কিন্তু আজ এত বছর পরে তৃষা বুঝতে পেরেছে ও ভুল জায়গায় বারবার বাজি ধরেছে। ও হারবে কি করে? ও যে অনেকদিন আগে ভালোবাসার কাছে জিতে গেছে। দীর্ঘশ্বাস ফেলে মনোরঞ্জনের টেবিল ক্যালেন্ডারে মার্ক করা নিজের জন্ম তারিখটার দিকে তাকিয়ে রইল। 24শে ডিসেম্বর, ঠিক যেই দিনটা তিতিরের বাবা ওর জন্মের জন্য শুভ মনে করেছিল। টেবিল ক্যালেন্ডারটা ডক্টর মনোরঞ্জনের টেবিল থেকে সরিয়ে দিল তৃষা। ভালোবাসার উপরে সত্যি জোর চলে না, আর যেটা জোর করে হয় সেটার নাম ভালোবাসা নয়। ইনস্টাগ্রামে ওয়ালে আজ আর কোনো অ্যানিভার্সারি স্পেশাল ছবি নয়, শুধু একটা লেখা শেয়ার করলো তৃষা। ভালোবাসা মুছে গেলেও কিছু দাগ রয়ে যায়, কিছু দাগ যে প্রশ্ন করতে জানে না, অস্তিত্বের জানান দিতেও জানে না। নীরব অধিকারী তারা মনের কোণে জায়গা করে নেয়, নিজের অজান্তেই ভালোবাসাকে জিতিয়ে দেয়। সব দাগকে সবার মাঝে প্রাক্তন নামের স্বীকৃতি হয়তো দেওয়া যায় না, কিন্তু বুকের বাম দিকের ছন্দ জানিয়ে দিয়ে যায় সে যে প্রথম, সে আছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।